প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামীণফোন আজকের সংবাদপত্রে স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্র শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আমরা প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, অভিজিৎ ও দীপন হত্যার মূল হোতা মেজর জিয়া, চার্জশিট চূড়ান্ত, টুটুল হত্যা চেষ্টার মামলাতেও চার্জশিট, কোন আইনে এসপি বাবুলের অব্যাহতি। মানব জমিন, যুদ্ধাপরাধীদের মদতদাতাদেরও বিচার হওয়া উচিত। আমাদের সময়, মন্ত্রীকে হামলার টার্গেট ছিল 90 জেএমবির। সকালের খবর, সিদ্ধিরগঞ্জ 335 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, ঝুঁকিতে শীতলক্ষা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। যায় দিন, আসছে গরু, ভরছে হাট। দৈনিক ইনকিলাব, ঈদে ভোগাবে ফেরি সার্ভিস, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে অচলাবস্থা কাটেনি, হাজারো গাড়ি আটকে দীর্ঘ যানজট। ভোরের কাগজ, গুলশানে জঙ্গি ভেবে আতঙ্ক, অভিযানে জানা গেল আসল ঘটনা চুরির। আমাদের অর্থনীতি, বিশ্ববিদ্যালয় সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান 701তম। দৈনিক দিনকাল, জ্বালানি ট্রানজিটে প্রতি টনে 1 টাকা মাশুল দেবে ভারত। দৈনিক সংগ্রাম, ঈদ সামনে রেখে বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী, অপরাধী ও জাল টাকা চক্র। অপপ্রচারের বিরুদ্ধে জাতীয় কমিটির সাংবাদিক সম্মেলন, রামপাল প্রকল্পে সুন্দরবনের ক্ষতি জেনেই আন্দোলন, সরকারের বক্তব্য অবৈজ্ঞানিক ও অপর্যাপ্ততা ভিত্তিক। দৈনিক করতোয়া, উত্তরবঙ্গে 190 কিলোমিটার সড়ক 4 লেন হচ্ছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, আওয়ামী লীগ টু গেট সিটি প্যানেলস ফাইনালি। ঢাকা ট্রিবিউন, যশোর ফ্যামিলি অন মিসিং মিলিটেন্টস লিস্ট। শিরোনামগুলো দেখলাম সংবাদপত্রের। আজ প্রথমেই যেটি দেখেছিলাম ইত্তেফাকের প্রধান শিরোনাম সেটি হচ্ছে লেখক অভিজিৎ রায় এবং প্রকাশক ফয়সাল আরিফিন দীপন হত্যাকাণ্ডের মূল হোতা বা মূল পরিকল্পনাকারী মেজর জিয়া বলে যাকে এতদিন ধরে সন্দেহ করা হচ্ছিল। হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় বাংলাদেশের মানুষের কাছে জঙ্গিবাদ যে কত ঘৃণ্য, এটা কিন্তু আপনি সাধারণভাবে যদি রাস্তাঘাটে হাঁটেন আপনি বুঝবেন। আজকে একটা ঘটনা ঘটেছে গুলশান, যেখানে জঙ্গি ভেবে লোক আটকে ছিল, পুলিশ এবং ওটা ঘিরে রেখেছিল। তো আমি তখন ইউনিভার্সিটি থেকে ফিরছি, তো তখন লোকজনের মধ্যে একদিক থেকে যেন দুর্ভাবনা রয়েছে, কিন্তু অন্য যেটা ছিল যে মানুষের মন্তব্যগুলো এত প্রচন্ড রকম জঙ্গি বিরোধী, তাতে বলা ছিল যে এখন যদি পুলিশ এসে 2-5টা লোককে মেরে ফেলে, সাধারণ মানুষের মধ্যে সাধুবাদ হবে, সাধারণ মানুষ এটা প্রশংসা করবে। এইরকম গণহারে যখন মানুষ বলে যে না মেরে ফেলো, তখন আমাদের বুঝতে হবে যে সামাজিকভাবে এর সমর্থনটা নাই। এবং আমার মনে হয় এইটা বোধহয় যারা জঙ্গিবাদের পক্ষে বিপক্ষে কথা বলছেন তাদের এতটাও ধারণা ছিল না। আপনি খেয়াল করবেন যে যখন জঙ্গিবাদ থেকে প্রথম শুরু হয়েছিল, হোলি আউটিজম কাফের পরও লোকজন যে সামাজিকভাবে এক হতে হবে এই কথাটা বলছিল। বস্তুত পক্ষে সমাজ কিন্তু এক রয়েছে, যেটা আমাদের রাজনীতিবিদরা এতটা বুঝতে চান না। রাজনীতিবিদরা যেটা করেন, তারা ভাবেন যে সমাজ বিচ্ছিন্ন, কিন্তু সমাজের ভেতরে জঙ্গিবাদের কোনো সমর্থন নাই যে কারণে সেটা হচ্ছে যে জঙ্গিবাদ কি এমন বক্তব্য দিচ্ছে যেটা সাধারণ মানুষ তাকে সমর্থন করবে। এইটার কারণেই কিন্তু জঙ্গিবাদের অস্বীকার। পুলিশ বাহিনীর যে ব্যর্থতা বলবো না, সীমাবদ্ধতা বলাটাই ভালো, কারণ ব্যর্থতা শব্দটার প্রতি মানুষের একটু অসহিষ্ণুতা আছে। সেটা যে পুলিশ বাহিনী হয়তো জানেন, এবং পুলিশ বাহিনী জানে যে এটা কতটা দক্ষতার হতে পারে, গত 2-3 মাসে তারা দেখেছি। তো সেই দক্ষতাকে কিন্তু তারা কাজে লাগাবার সুযোগ সবসময় পাচ্ছেন এটা মনে হয় না। অতএব পুলিশ যদি জনগণ নির্ভর হয়, তাহলে তাদের পক্ষে জঙ্গিবাদ আরো দ্রুত দমন করা সম্ভব। বিশেষ করে এখন তো খুব পরিষ্কার যে সাধারণ মানুষ, শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব, যে আপনি যদি পুলিশ এখন জঙ্গিদেরকে ধরে আপনি মেরে ফেলেন বিচার না করে, আপনি কিন্তু জনগণের সমর্থন পাবেন। এবং ওইটাই আমি কানে শুনছিলাম। এইটা যখন মানসিকতা হয়ে যায়, তখন আমাদের বুঝতে হবে যে আমাদের রাজনৈতিক সমস্যাটাও কিন্তু ওই আকারেই দেখা যাচ্ছে। তো জঙ্গিবাদের মানবাধিকার যারা বলবেন, নিশ্চয়ই মানবাধিকার কর্মী বলবেন, আমি নিজেও বলছি, একই সাথে আমাকে এটাও স্বীকার করে নিতে হবে যে সাধারণ মানুষ আর জঙ্গিদের মানবাধিকার আছে এই ব্যাপারটা নিয়ে ভাবছেন না। তবে আমি বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ বিরোধী,
বাংলাদেশের মানুষ পুলিশকে সমর্থন করছে এই ব্যাপারে, পুলিশকে হাজারটা বিষয়ে সমর্থন করে না, কিন্তু এই ব্যাপারে অন্তত সমর্থন করছে। এই সুযোগে পুলিশ নিজেদের যেসব জায়গায় ঘাটতি আছে সেটা তাদের পূরণ করা উচিত। বিশেষ করে আমি আবার বলবো, যেসব হত্যাকাণ্ড হয়েছে, মেয়েদের উপর যে নির্যাতনগুলো হয়েছে, সেটার সমাধান পুলিশের করা উচিত। তনু হত্যাকাণ্ডের সমাধান দরকার, তা না পুলিশের ইজ্জতের উপরে একটা কালো ছাপ লেগে থাকবেই। তো এই সমস্ত হত্যাকাণ্ডের রেশ ধরে আরেকটি সংবাদ শিরোনাম আছে এখানে, সেটা এসপি বাবুল আক্তার, তিনি আবারও সংবাদ শিরোনাম আজকে। সেটি হচ্ছে যে আমরা জানি যে তার স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুব নির্মমভাবে চট্টগ্রামে হত্যা করা হয়েছিল জুন মাসে, এবং আজকের শিরোনাম হচ্ছে যে বাবুল আক্তার যে চাকুরি থেকে অব্যাহতি পত্র দিয়েছিলেন সেটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। হ্যাঁ, এটা তো একটা খুব বড় বিষয়, এবং এইটা নিয়ে এত আলাপ আলোচনা হয়েছে, যেমন এটা পুলিশের অভ্যন্তরীণ বিষয় না পুলিশের বাইরের বিষয়, জনগণের বিষয়, বিচারের বিষয়, এত অনেক কথাবার্তাও হয়েছে। এটা কিন্তু পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পুলিশের কেবল ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি, যে প্রশাসনের মাধ্যমে পুলিশ এই কাজগুলো করে তাদেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ। কারণ এই ধরনের সিদ্ধান্ত, বিশেষ করে বাবুল আক্তারের মতো একজন বেশ প্রতিষ্ঠিত নামকরা মানুষের স্ত্রী গুলি করে তাদের মেরে ফেলা হচ্ছে, দুটো ছোট বাচ্চা রয়েছে, তাদের সম্বন্ধে অনেক কথাবার্তা বের হয়েছে। সেই কথাবার্তা থেকে আরম্ভ করে এই অব্যাহতি দেওয়া, সেই বিষয়ে যে কথাবার্তা বলা হয়েছে, যে তাকে বলা হয়েছে যে হয় তুমি অব্যাহতি দাও, চাকরি থেকে ইস্তফা দাও, তোমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এগুলো কিন্তু কোনোদিনই পরিষ্কার করা হয়নি। তো ঠিক যেমনি ভাবে জঙ্গিবাদের বিষয় এখন তারা কাজ করতে গিয়ে জনগণের সমর্থন পাচ্ছে, এই বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডের বিষয়ে তাদের কিন্তু সমর্থন নাই। এটা আবার ঠিক পাশাপাশি তাদের ব্যালেন্স করে ফেলে যে পুলিশের মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। তো পুলিশের মধ্যে তো আবার আমি বলি যে স্বচ্ছতার বিষয় না, পুলিশ তো হুকুমের লোক, তাকে হুকুম দিলে সে সেটা করবে। হুকুমের যে লোক থাকে, তাকে যে হুকুম দিচ্ছে তার স্বচ্ছতাটা নিশ্চিত করাটা তার দায়িত্ব। আমার মনে হয় তারা এই দায়িত্বটা পালন করছেন না এই কারণে তারা জনগণ থেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন। তারা ভাবতে পারছেন না জনগণ সত্য কথাটা ধারণ করতে পারে, বিশ্বাস করতে পারে, এবং যারা সত্য কথা বলে তাদের সমর্থন করতে পারে। এই বিশ্বাসটা যারা ক্ষমতাবান তাদের মধ্যে এখনো অতটা নেই। আপনার কি মনে হয় এটা নিয়ে, যে বাবুল আক্তারের চাকরি থেকে অব্যাহতি পাওয়া না পাওয়া, সেটা যতটা বেশি এখন আলোচনা হচ্ছে বা সেদিকে বিষয়টা যতটা ঘুরে গেছে, একজন নারী, তাকে যে হত্যা করা হলো তিনি বাবুল আক্তারের স্ত্রী, সেই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন বা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার ব্যাপারটি কত দূরে গিয়েছে? আমার মনে হয় মানুষের মধ্যে এই ধারণাটা জন্মে গেছে যে এখানে যদি কোনো জটিলতা থাকে সেই হত্যাকাণ্ডের বিচার হয় না। আপনি যদি সাগর রুনির কথাটা তাহলে দেখেন, আপনি যদি তনুর হত্যাকাণ্ড দেখেন, এবং আপনি বাবুল আক্তারের স্ত্রী মিতুর হত্যাকাণ্ড দেখবেন, তিনটা হত্যাকাণ্ডে কিন্তু তিনজন নারী হত্যাকাণ্ড করছে, এবং এর মধ্যে অবশ্যই নানা ধরনের প্রশ্ন এসছে। পুলিশের তৃতীয় জন তো পুলিশের নিজস্ব মানুষের স্ত্রী, অতএব জনগণের মধ্যে, জনগণকে সাধারণত যারা ক্ষমতায় থাকে তারা বোকা ভাবে, কিন্তু মানুষের এই প্রশ্নগুলোই কিন্তু ক্রমেই বাড়তে বাড়তে গিয়ে এক সময় প্রতিবাদে পরিণত হয়। তো আমাদের বর্তমান সরকার এত সবল, তারা প্রতিবাদ নিয়ে নিশ্চয়ই চিন্তা করছেন না, কিন্তু জনকল্পনায় যদি একবার প্রতিবাদের ভাবনা প্রবেশ করে তাহলে আস্থার জায়গাটা দুর্বল হয়। এবং আমার মনে হয় সেই কথাটা যদি একটু স্মরণ রাখতেন যারা ক্ষমতায় আছেন, তাহলে তারা এই সমাধানগুলো করতেন। দ্বিতীয়ত, যে সিদ্ধান্তই তাদের নিতে হয় বা হবে বা হতো, তারা এতটাই সবল, তারা এতটাই জনপ্রিয় যে তাদের পক্ষে এইটা করা সম্ভব। তাদের তো এমন কারো বিরুদ্ধেই সিদ্ধান্ত নিলে দুর্বল হয়ে যাবে তা তো না। আওয়ামী লীগের যা অবস্থা, আওয়ামী লীগের যিনি নেতা, তার পরে আর কোনো নেতা নেই। তো সেই রকম একটা সবল মানুষের পক্ষে এই সিদ্ধান্তটা নেওয়া সম্ভব। আমি তনু হত্যাকাণ্ডের যেই করুক, সেটা সেনাবাহিনীর লোকও যদি জড়িত থাকে, তাহলেও কিন্তু মানুষের মধ্যে থেকে এই আস্থার জায়গায় ফিরিয়ে আসার দায়িত্বটা সাধারণ মানুষ চায় যে বাংলাদেশ সরকার করুক। সেটাও কিন্তু করলে মানুষ তাদের সমর্থন করবে। এই জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার ব্যাপারে অনেক কথা বলা হয়েছিল যে জঙ্গিবাদের বিরুদ্ধে ভূমিকা নিলে অনেক অসুবিধা হবে, অসুবিধা হয়নি। এইটা যদি মানুষ দেখাতে পারে জঙ্গিবাদের মতো একটা শক্তির বিরুদ্ধে, এবং আমি এই জন্য বলছি যে রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ বলছে খুব ভালো হয়েছে, 7টাতে পাইছে, এটা তো মানুষের বুঝতে পারছে না কি হয়েছে, 10টাতে পাইছে, মারছে, এইটা সাধারণ মানুষের বক্তব্য। আপনি বুঝতে পারেন যে অবস্থাটা কি। আপনি কি, যদিও ক্রস ফায়ার ভয়াবহ একটা খারাপ জিনিস, তারপরেও মানুষ বলবে যে হ্যাঁ ক্রস ফায়ার করো। এই পরিস্থিতিতে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, বিশেষ করে নারীর হত্যাকাণ্ড, সেগুলোর বিচার কেন হবে না সেটা
আমরা যেমন বুঝছি না, এখন তো উত্তর দেওয়ারও সময় এসছে। কেউ তো বলতে পারবে না যে রাজনৈতিক একটা দাম দিতে হবে, এখন এটা রাজনীতির দাম দেওয়ার বাইরে চলে গেছে। তো আরেকটি শিরোনাম আবার সুন্দরবনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সেটি দ্রুত বাতিল করার প্রতিবাদ জানিয়ে আজকেও আবার সংবাদ শিরোনামে এসছে সুন্দরবন রক্ষা কমিটি। অনেকে এটা বলছেন, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। আমি কয়েকবারই এইটা লিখেছি যে আমরা তৃতীয় পক্ষ হয়ে গেছি, এক পক্ষ এর পক্ষে, এক পক্ষ এর বিপক্ষে, আর তৃতীয় পক্ষ যে আমরা যারা জানি না এটা কোনটা ভালো কোন, কারণ সরকারের পক্ষ একটা বলে, বিরোধী পক্ষ একটা বলে। আমাদের কোনো সুযোগ নেই তৃতীয় পক্ষের আমাদের জানার চেষ্টা করা। তবে আমি যেটা শুনেছি সেটা হচ্ছে যে সকল প্রতিবাদ করা হয়েছে, যে সকল কথা বলা হয়েছে যে এটাতে ক্ষতি হতে পারে, সেই প্রশ্নগুলোর উত্তর অনেকগুলোই সরকার দিতে পেরেছে। যে দুটো ক্ষেত্রে দিতে পারেনি, একটা হচ্ছে যে শীতকালে যদি হাওয়া ঘোরে তাহলে সুন্দরবন রক্ষিত হবে কিনা, এই প্রশ্নটার উত্তর সরকারের দেওয়া উচিত, এখনো এটা সন্তোষজনক নয়। দ্বিতীয়ত যে কয়লা যেটা আছে সেই কয়লাটা ভারতীয় কয়লা যদি হয় তার মধ্যে সালফার কন্টেন্ট অনেক বেশি, দূষণ অনেক বেশি হবে। তো সরকার বলেছেন তারা বিদেশি কয়লা ব্যবহার করবে। এর ফলে প্রচন্ড রকম দাম বেড়ে যাবে এই প্রকল্পেরই। এই দাম বেড়ে গেলে সেই দামটা সাশ্রয়ী হবে কিনা আমাদের জন্য সেটাও জানা দরকার। তো এখন এটা পরিসরটা কেবলমাত্র পরিবেশ বিষয়ক নয়, পরিসরটা রাজনীতি বা রাজনৈতিক দল না। আমি নিজেও লিখেছি যে বিএনপি সমর্থন করার ফলেই এই আন্দোলনটার দুর্বলতা এসে যাবে। বিএনপি একটা জনপ্রিয় কণ্ঠস্বর নয় এই মুহূর্তে। তো সেই কারণে আমি মনে করি জনগণ, সরকারের দায়িত্ব এই উত্তর দেবার, কারণ একদিন না একদিন এটা রাজনৈতিক একটা বিষয় পরিণত হবে। এখন থেকে যাতে সিদ্ধান্ত নিলে রাজনৈতিক বিষয় আগামীতে পরিণত না হয়, আমার মনে হয় সেই দিকে সচেষ্ট হওয়া দরকার। রামপাল বা জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি তারা তাদের কথা বলছে, সরকার উত্তরও দিচ্ছে, কিন্তু এখন এই মুহূর্তে একটা ৩-৪ জন মিলে যারা পরিবেশবিদ, যারা বিচারক, যারা সুশীল সমাজ, যারা একাডেমিক, তারা যদি মিশে বসে বলে যে হ্যাঁ এই পক্ষের এই যুক্তি, এই পক্ষের এই যুক্তি, আমাদের মতে এইটা, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। সেইটার সময় এসছে। এইবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গের দিকেও যাই। জি, আমরা আজকে সংবাদপত্রেও দেখতে পাচ্ছি যে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব, আমরা যাকে জানি কৃষকের কণ্ঠস্বর হিসেবে, মানে একজন সফল যোগাযোগকারী হিসেবে যিনি কৃষকের একচ্ছত্র কণ্ঠস্বর হয়ে উঠেছেন আমাদের দেশে, মাটির কথা বলেন, মানুষের কথা বলেন, সেই শাইখ সিরাজের আজ জন্মদিন। তাকে শুভেচ্ছা জানানো হয়েছে গণমাধ্যমের সুবাদেও, আমরাও তাকে এই প্রথম প্রহরের শুভেচ্ছা জানাই, এবং তার কর্ম নিয়ে যদি আপনি কথা বলেন। আচ্ছা, মানে আমি মনে করি যে বিশেষ করে উন্নয়ন যোগাযোগের অবস্থান থেকে শাইখ সিরাজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সফল গণমাধ্যম ব্যক্তিত্ব। আমাদের দেশে বিভিন্ন রকম গণমাধ্যম ব্যক্তিত্ব আসেন, তারা বেশিরভাগই হচ্ছেন জনপ্রিয়, আনন্দের অনুষ্ঠান করেন, কিন্তু এইরকম একটা বিষয় টেলিভিশনে যে নিয়ে আসা সম্ভব, এরকম একটা বিষয় যে জনমত গড়া সম্ভব, এরকম একটা বিষয় যে একেবারে কৃষককে, মাটি গাদার কৃষককে একেবারে জীবন্ত করে তুলে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব, এটা বোধহয় আমরা বিশ্বাস করতাম না যদি আমাদের চোখে না দেখেছি। আমরা তো অনেকদিন ধরে বিটিভি থেকেই দেখা শুরু করেছি, এখন তখন থেকেই মনে হয়েছে যে এটা প্রথম আমরা দেখতাম। আমরা তো আর কৃষির কিছু বুঝি না, কিন্তু তার মানে হচ্ছে যে তার যে দক্ষতা যেটা, সেটা হচ্ছে যে এইটাকে জীবন্ত, এই একটা বিষয় কৃষি কাদা মাটি, আমার মনে আছে যে বীজ কিভাবে দেওয়া যেতে পারে সেরকম একটা অনুষ্ঠান, যেটা নিয়ে আমাদের কারোর জীবনে কোনোদিন কোনো বোঝারও কথা না, জানার কথা নয়, সেটা হতে পারে। শাইখ সিরাজের অনুষ্ঠানের কারণে আজকে আমরা যে পেয়ারা, কেজি পেয়ারা, কাজী পেয়ারা, যেটা সেই কাজী পেয়ারার জনপ্রিয়তা হয়েছে, এরকম অসংখ্য ক্ষেত্রে এটা হয়েছে। ওই বারান্দায় মুরগির ঘর করা থেকে আরম্ভ করে মাছের খামারটা আরম্ভ করে, আমার মনে হয় এরকম একটা মানুষকে আমরা বরং বলা যায় যে আমাদের রাজনীতিবিদদের আমরা অনেক বেশি চিনি, আমাদের শাইখ সিরাজের মতো ব্যক্তিত্বকে আমরা যথেষ্ট চিনি না। আর আপনি যে গণমাধ্যমের বিষয় থেকে বলেন, আমরা যারা গণমাধ্যম বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াই বা পড়ি, আমাদের কাছে মনে হয় যে তিনি যেই যোগাযোগটা করতে পেরেছিলেন এটা খুব বিরল, এটা সাধারণত হয় না এই কারণে যে যখন হৃদয় মাটিও মানুষ বলে একটা মানুষ করে বা মাটিও মানুষ বলে, সে যদি ভেতরেই তাগিদটা না আসে, এই কনভেন্সিংটা হয় না, একটা থেকে আরেকজনের কাছে যায় না। তার এই যেটা তিনি মানুষের সামনে আনছেন, তার কিন্তু দুটো অডিয়েন্স রয়েছে। একটা অডিয়েন্স হচ্ছে যে যারা আসলে এগুলো দেখে লাভবান হতে পারে, আমরা তাদের কথা
গবেষণা থেকে জানতে পারি। অন্যটা হচ্ছে আমাদের মতো মানুষ যারা অনুষ্ঠানটাকে দেখছি এবং আমরা সচেতন হচ্ছি যে সাধারণ মানুষ আছে, কৃষক আছে, তো কৃষি বিষয়ে ভাবনা আমাদের কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। এই জনসম্পৃক্ততা তৈরির ক্ষেত্রে এটা অসাধারণ কাজ হয়েছে এবং আমার মনে হয় আমাদের কোনো অনুষ্ঠানও এত জনপ্রিয় নয়। এবং আমরা জানি যে আপনি বলেছেন যে শাহেখ সিরাজের প্রধান স্বীকৃতি মানুষই দেয়, যেমন মানুষের মনে তার যে জায়গা সেদিক থেকে, এবং সফল যোগাযোগকারী হিসেবে। এর বাইরে আমরা জানি যে রাষ্ট্রীয়ভাবে তিনি 21 পদক পেয়েছেন, তিনি আন্তর্জাতিক পদক পেয়েছেন, গুসি পিস অ্যাওয়ার্ড পেয়েছেন, বুয়েরমা অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ব্রিটিশ হাউস অব কমন্সের সম্মাননা পেয়েছেন। এগুলো আমাদের দেশকেও বিশ্ব আসরে প্রতিষ্ঠা করেছে অনেক বড় করে। এবং অবশ্যই আমি তো অন্যান্য দেশেও দেখেছি এবং আমি অনুষ্ঠানও দেখেছি। তো সাধারণত এইসব অনুষ্ঠানটায় যেখানে মানুষের সঙ্গে নিজের একটা রুজির যোগাযোগ আছে সেখানে এগুলো জনপ্রিয় হয়। তো অর্থাৎ কৃষকের মধ্যে যে জনপ্রিয়তা, আমি বলবো এর পাশাপাশি তার দক্ষতাটা হচ্ছে কৃষককে উনি বসর ঘরে পৌঁছে দিয়েছেন। এই সাফল্য খুব কম অনুষ্ঠানে আছে। তো ঠিক সেই কারণেই আমি মনে করি তার মূল্যায়নটা যদি করতে হয়, আপনাকে তাহলে দেখতে হবে যে আমাদের গণমাধ্যমের যে গ্র্যাজুয়েশন, যে এটা একটা সবার গণমাধ্যম হওয়ার যে ধাপটা আছে, এটা তার মাধ্যমেই পার হয়েছে। এই তার মাধ্যমে পাটা রেখেছে যে না, গণমাধ্যম সবার হতে পারে। তাহলে আপনি যদি টেলিভিশনে, আমরা যারা টেলিভিশন নিয়ে গবেষণা করছি বা করি, আমরা জানি যে এখানে পৌঁছায় না, কিন্তু তিনি তার অনুষ্ঠানগুলো দিয়ে পৌঁছেছেন এবং এগুলো জনপ্রিয় অনুষ্ঠান। অর্থাৎ আমার মনে হয় তার সাফল্য ওই জায়গাতে। আর সাফল্যের আরেকটি বড় জায়গা হচ্ছে যে এমন একটি কাজ যে তিনি শুধু নিজেই করে যাচ্ছেন আর কেউ করছে না, কিন্তু বিষয়টা এমন না থেকে বরং হয়েছে যে ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, বাংলাদেশের গণমাধ্যমে কৃষি বিষয়ক কর্মকাণ্ড যেভাবে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে টেলিভিশনে, এটা তার কর্মকাণ্ডকে ঘিরে যে কেউ স্বীকার করে। আমার মনে হয় আরেকটা বিষয় হচ্ছে যে তিনি যে নির্বাচন করতে পেরেছিলেন, এটা আমি জানি না উনি কৃষকের সন্তান কিনা, কিন্তু এই যে বিষয়টাকে নির্বাচন করা, এটা খুব মৌলিক বিষয়। এবং আমি যে এখন তো সেই মানে আমাদের তো অনেক আগে জানবো, যখন থেকে কৃষি অনুষ্ঠানটা হচ্ছে, মাটিও মানুষ হচ্ছে, আমরা মাটির মানুষ হিসেবেই জানতাম। সেই সময়ের কাল থেকে কিন্তু জনপ্রিয় অনুষ্ঠান হিসেবেই ছিল, কোনোদিন অজনপ্রিয় অনুষ্ঠান ছিল না, যে জোর করে এটা চাপিয়ে দেওয়া অনুষ্ঠান ছিল না। তো এটা তো একটা বিশাল সাফল্য। এই সাফল্য অন্য কোনো গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, আলোচনার অনুষ্ঠান অর্জন করতে পারেনি। আমরা তার এই সাফল্যের ধারাবাহিকতা কামনা করি, তার হাত ধরে আমাদের কৃষির অগ্রগতি কামনা করি, তার দীর্ঘ জীবন, সুস্থ জীবন কামনা। জি, অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন গ্রামীণফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের মতো শেষ করছি এখানেই। শুভরাত্রি।